ইটস মি, তোমাদের ইভাবু। কিন্তু আজকে আমি ভয়েস ডাবিং করছি না। আজকে ভয়েস ডাবিং করেছে স্মৃতি, যাকে ভয়েস ওভার জন্য নেওয়া হয়েছে। সে একটু সিক ছিল, তোমরা একটু ম্যানেজ করে নিও। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যাই হোক, এবার গল্প শুরু করা যাক। জাঙ্কুক ভাইয়ের উপর ক্রাশ খেয়েছে আজ থেকে 4 বছর আগে। তার গায়ে সাদা শার্টের উপর ডেনিম জ্যাকেট দেখে এক হাতে পকেটে বাদামি মানি ব্যাগ আর এক হাতে বাম পকেটে সেলফোনটা ঢুকাতে ঢুকাতে যখন ব্যস্ত পায়ে ড্রয়িং রুম ছেড়ে চলে যাচ্ছিলেন, আমি হা করে তাকিয়েছিলাম। আমার পাশ দিয়ে যখন বেরিয়ে যান, তার পারফিউমের গন্ধে আমার পাগল পাগল লাগতে শুরু করেছিল। সেই যে পাগল হলাম, এখনো নিজেকে স্বাভাবিক করতে পারিনি। তাকে দেখলে এখনো এতটা বছর পর আমি নিজের মধ্যে থাকতে পারি না। এটাই তো প্রেম, ওই জিমিন। তের চোখে তখনও 4 বছর আগের অসাধারণ হৃদয় কেড়ে নেওয়া দৃশ্য তারা তাজা ঘরে। প্রেম নামের এক মিষ্টি ঝাপটা আজও তার বুকের ভেতর বেহুল যত্নে পড়া আছে। হয়তো বা তে রোজ এখনো প্রেমের জোয়ার উতলে ওঠে। সে যত্নে রাখা প্রেমকে বের করে দেখে, আগলায়, আবারও সযত্নে মনটার ভিতরে, বহু ভিতরে চেপে রাখে। জিমিন তখনও তেকে অবাক চোখে দেখে। তের সরল উচ্চ তীব্র প্রেমিকা স্বরূপ আবেগে ভাবতে বসে, এমন প্রেম হয় বুঝি। তে তাকালো জিমিনের দিকে। বড্ড হাসি খুশি মেয়েটা এবার উচ্ছ্বাস নিয়ে বলল, জাঙ্কুক ভাইয়ের প্রেমিকের নামে সেবারের পর আরো অনেকবার পড়েছি, তোকে বলবো না, তুই লজ্জা পাবি বললে। জিমিন এবার চোখে খানিক বিরক্তি টেনে তেকে বলল, তুই যে জাঙ্কুক ভাইকে এত পছন্দ করলি, বলেছিস কখনো? তে এইবার সোজা হয়ে বসলো। শ্যামলা মুখে এক চিমটি লজ্জা ভাসিয়ে নয়বধূর ন্যায় নত মস্তকে বলল, ভয় হয় রে জিমিন, যদি জাঙ্কুক ভাই রিজেক্ট করে। আমার ওসব প্রেমের কথা শুনে যদি চোখ মুখ কুচকে বলেন, তে তুই আমার বোনের মতো, এসব কথা তুই আমার ব্যাপারে ভাবিস কিভাবে? পাগল নাকি তুই? চাচুকে বিচার দিব? জিমিন তের কোলে রাখা বাদামের প্যাকেট থেকে বাদাম নিল কটা নিজের হাতেও। সেটার খোসা খুলে পুকুরের পাড়ের দিকে চেয়ে এক একটা বাদাম মুখে পড়ে আরাম করে চিবোতে চিবোতে ভাবুক গলায় বলল, কিন্তু তে আমার কেন যেন মনে হয় না জাঙ্কুক ভাই এসব বলবেন বা তোর বাবাকে বিচার দেবেন। তের এই কথা শুনে ভ্রু উঁচু হয়ে গেল। ভেতরে ভেতরে খানিক আশা ফিরে পুকুরের ঢেউ থেকে চোখ সরিয়ে সরাসরি জিমিনের দিকে তাকালো। ও চঞ্চল গলায় কণ্ঠ বলল, কেন মনে হচ্ছে না তোর? এক্সপ্লেন কর। জিমিন এবার সোজা হয়ে বসে বাদাম খাওয়া থেকে কিছু সময়ের জন্য ইস্তফা দিয়ে একদম বাস্তববাদী বড় মানুষদের মতো গম্ভীর হয়ে বলল, দেখ তুই, জাঙ্কুক ভাই তোদের ভাই বোনদের সবার থেকে অনেক ম্যাচিওর, স্মার্ট, কেয়ারফুল, নিজের ফিলিংস গুলো ভালো বোঝে, চালাকও বলা চলে ওনাকে। তোর কি মনে হয় সে এসব তোর বাবাকে বলে নিজেকে ছোট করবেন? তোর বাবা এটা শুনলে আঙ্কেল কিন্তু জাঙ্কুক ভাইকে দোষের অর্ধেকটা দেবেন। জাঙ্কুক ভাই বড় জোর তোকে এড়িয়ে যেতে পারেন বা খুব শান্তভাবে তোকে রিজেক্ট করবেন, যেন তুই কষ্ট না পাস। তাই সেভাবে করেই তোকে হ্যান্ডেল করবেন। জিমিন পুরো ব্যাপারটা দেখে বুঝিয়ে ভ্রু বাঁকিয়ে তের মুখের দিকে তাকিয়ে রইল। অর্থাৎ ও বোঝার চেষ্টা করছে এটা শোনার পর তের ফেসিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে। অথচ জিমিনের কথা বাক্যের মধ্যে তের মন ভেঙে পড়লো। ওই এক কথা শুনে জাঙ্কুক ভাই ওকে এড়িয়ে যাবেন, এটা তে কখনোই মেনে নিতে পারবেই না। তে দমটুকু বন্ধ করে পড়লো, এড়িয়ে যাবে মানে? সে যদি একদিন আমার সঙ্গে কথা না বলে আমি পাগল হয়ে যাই। আমি ভাই এভাবেই ঠিক আছি, দরকার নেই আমার তাকে প্রপোজ করার। তে আবার সোজা হয়ে বসে বাকি সব ছেড়ে ছুড়ে বাদাম খেতে মন দিল। ওইদিকে জিমিন তের এমন কথাটা চূড়ান্ত হতাশ। এই গাধাকে কি বুঝালো আর এই গাধাটা কি বুঝলো? জিমিন বাদাম খেতে খেতে মগ্নদের মাথাতে এক ঠাস করে শব্দ করে একটা থাপ্পড় বসালো। মাথাটার ব্যথাতে আর্তনাদ করে উঠলো। এক হাতে মাথাটা ঘষতে ঘষতে রাগে তাকিয়ে বলল, আহ, মারলি কেন? জিমিন দাঁতে দাঁত পিষে বলল, তুই একটা আস্ত গাধা। আমি তো কি বুঝালাম আর তুই কি বুঝি এসব? শোন, তুই যদি না বলিস আর তারপর যদি জাঙ্কুক ভাইয়ের অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন তুই আঙুল চুষে থাকিস, গাধা কোথাকার। একটু আগে থাপ্পড়ের ব্যথা ভোলার চেষ্টা করে এইবার তে হালকা হাসলো, মিষ্টি দুষ্ট ছেলে মানুষই হাসি। ভাবি এই ডাগর ডাগর চোখে হাসিটা বড্ড মোহনীয় উঠে গেল। আরাম করে পেছনে গাছের সঙ্গে হেলান দিয়ে তে শান্তি নিয়ে বলল, হবে না রে বিয়ে, বল আমাকে বলতে শুনেছি। জাঙ্কুক ভাই নাকি আরো 2-3 বছর পর বিয়ে করবে বলে রেখেছে বাসায়। উনি পড়াশোনা শেষ করে মাস্টার্স করে তারপর বিয়ে করবেন। আমার হাতে বিশাল এক সময় এখনো আছে, ততদিনে আমিও একটা না হলে আর একটা সুযোগ বের করেই ফেলবো। খুব স্পেশাল হবে আমার প্রপোজ, জাঙ্কুক ভাই চমকে যাবে দেখিস। জিমিন ভ্রু কুচকে তাকালো। বোধহয় আধা পাগলদের কথাটা ওর বিশ্বাস হয়নি। ওই তাকানো দেখে কিছুটা হকচকিয়ে উঠলো। পরপর নিজেকে শুধরে বোকার মতো হেসে বলল, মানে চেষ্টা করবো আর কি, অন্য তাকানোর কিছু নেই, আমি কিনতে এক কথার মানুষ। সে আবারও মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখছে। আজ জেলে নেই পুকুরের এই পারে।
প্রতিদিনই তো থাকে, আজ কেন নেই জানা নেই। প্রতিদিন এক্সাম শেষে পুকুরের পাড়টায় আসা একটা রুটিন হয়ে গেছে ওদের। আর আজ তো এক্সাম হল থেকে ওদের বেরিয়ে করে দিয়েছে। বাসায় এক অসময়ে গেলে তের মা হ্যান ত্যান জিজ্ঞেস করবেন, তাই এখানে রয়ে গেছে। ছুটির সময় হলে আবার চলে যাবে বাসায়। বাদাম খেতে ব্যস্ত দুই বান্ধবী। তে একটা পাথর তুলে অযথায় পুকুরের পানিতে ফেলতে যাবে, তখন তের ব্যাগে থাকা ফোনটা বেজে উঠলো। তে জিমিনের দিকে তাকালো, জিমিনও তাকালো। ওরা যা ভাবছে সে কি। তে দ্রুত বাদাম ফেলে ফোনটাকে ব্যাগ থেকে বের করতে থাকে। ফোনের স্ক্রিনের নামটুকুর পাশে জাঙ্কুক ভাই, পাশে হার্টের ইমোজিও দেওয়া আছে। লেখা দেখে গা শিউরে উঠলো তের, খুশিতে ঝপঝপিয়ে উঠলো তে। ছোট মোটো হৃদয়খানি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, প্রচন্ড খুশিতে উচ্ছ্বাসের ভঙ্গিতে জিমিনকে দেখিয়ে দেখিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, জিমিনের বাচ্চা জাঙ্কুক, জাঙ্কুক ভাই দেখ উনি কল করেছে। জিমিন ভ্রু কুচকে তাকালো। একটা সামান্য ফোনের জন্য তের খুশিটা অর্ধেকটুকু অনুভব করার বৃথা চেষ্টা করলেও লাভ হলো না, বরং বিরক্ত হয়ে গেল। বিরক্তি নিয়ে বলল, লাফালাফি বন্ধ কর, কলটা ধর, লাইন কেটে যাবে। তে এক মুহূর্তে ঘর থেকে ফিরে এলো, নিজেকে ঠেলে ঠেলে একটু ঠিকঠাক হয়ে বসলো। তারপর নিজেকে চূড়ান্তভাবে স্বাভাবিক করে কলটা ধরলো। সালাম দেওয়া সম্পূর্ণ করার আগে ওপাশ থেকে জাঙ্কুক নামক গম্ভীর চিটচিটে লোকটা বড্ড কর্কশ গলায় বলে বসে, 2 মিনিটের মধ্যে প্রিন্সিপাল স্যারের রুমে আয়। ব্যাস, তের ফুরফুরে হাসি খুশি মেজাজের 12টা বেজে গেল। আজ যা করেছে সেসব ভেবে কণ্ঠনালী শুকিয়ে গেল। প্রিন্সিপাল জাঙ্কুক ভাইকে ভার্সিটি থেকে ডেকে এনেছে কেন? তে কথা বলার জন্য? আর জাঙ্কুক ভাই থেকে কাঁচা চিবিয়ে ফেললেও অবাকটুকু হবে না তে, কারণ ও নিজে জাঙ্কুক ভাই এত বছরের ঘষে মেঝে বানানো রেপুটেশনের উপরে কাদা মেখে দিয়েছে। আস্ততে রক্ষেই নেই। ফোন কানে রেখে জিমিনের দিকে ভীষণ অসহায় চোখে তাকালো তে। জিমিনও ভয় পেয়েছে। দুজনের চোখে অসহায়ত্ব করে ঝটপট মাথায় যে মিথ্যা আসলো, চোখ বন্ধ করে সেটাই বলে বসলো, আমি রাস্তায় আছি জাঙ্কুক ভাই, বাসায় যাচ্ছি। ও পাশ থেকে জাঙ্কুক মিথ্যাটুকু ধরে ফেলবে জানেতে, হলো তাই। জাঙ্কুক ধমকে বলল, মিথ্যা বললে দিব ধরে একটা, আমি তোকে দেখতে পাচ্ছি, পুকুরের পাড়ে বাদাম খাওয়া বের করবো তোর, আসবি তুই? গম্ভীর গলায় বিশাল বড়সড় ধমকাকে তের শরীরটা কেঁপে উঠলো। বেচারি ধরা পড়ে গেছে। জাঙ্কুক ততক্ষণে টুক করে কলটা কেটে দিয়েছে। তে অসহায় চোখে জিমিনের দিকে তাকালো। জিমিন খেকিয়ে উঠলো এক প্রকার, দূরে সরে পিছিয়ে হিয়ে ঝাঁকিয়ে বলল, কি আমার দিকে কেন তাকাস? আমি মানা করি নাই যে চিটিং করিস না, এখন এসব করে আমারে ফাঁসাবি না। তোমার জাঙ্কুক ভাই তোমারে ডাকছে, তুমি যাও, আমি বাড়ি গেলাম। জিমিন ব্যাগ তুলেতে আরেকবার বলার আগে তাড়াহুড়ো করে উঠে পড়লো গাছের নিচ থেকে। তে বসে থাকা অবস্থায় দ্রুত ওর হাতটা চেপে ধরলো। কণ্ঠে অসহায়ত্ব, চোখে কান্না কান্না ভাব। ইচ্ছে করে ফুটিয়ে বলল, চল না বেবি প্লিজ। তের ওই অসহায় চোখ দুটো দেখে জিমিনের রাগ ধীরে ধীরে গলে যায় কেন জানি। মুখ ঘুরিয়ে ফেললেও তের মায়া ভরা কণ্ঠ ওকে আটকে রাখে। এক প্রকার হাল ছেড়ে সব সময়ের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে তুই একদিন হেব্বি মাইটটা খাওয়াবি, চল যাই। তের চোখে মুখে আবার উজ্জ্বলতা ফুটে উঠলো। দ্রুত হাসি খুশি জিমিনের হাতটা ছেড়ে দিয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিল। কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো। জিমিনের বাহুটা 2 হাতে ঝাপটে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল, তুই না থাকলে আমি কি করতে? জিমিনের বাচ্চা, আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক আর 100 বাচ্চার জননী করুক, আমিন সুম্মা আমিন। প্রিন্সিপালের রুমে তখন জাঙ্কুক বসে আছে, গম্ভীর মুখে একদম। প্রিন্সিপাল লিসা জাঙ্কুককে সামনে বসিয়ে কিছু বলছেন। জাঙ্কুক শুধু চুপচাপ শুনছে ওসব। ওদের কথার মধ্যে জিমিন চুপচাপ মাথাটা নিচু করে রুমটায় ঢুকলো। জাঙ্কুক বোধহয় ভার্সিটি থেকেই এদিকে এসেছে। তার কাঁধের ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের উপর রাখা। তে রুমে ঢুকলে জাঙ্কুক তাকালো ওর দিক। চোখটা আজ ভীষণ ঠান্ডা, ওই চোখে কোনো প্রায়শই নেই, এইটুকুই। তেকে যেন ওই চোখ ভম্ম করে দিতে চাইছে। জাঙ্কুক ওই চোখ দেখে কিছুটা মিয়ে গিয়েই জিমিনের গায়ের সঙ্গে একদম মিশে যেতে লাগলো। জাঙ্কুক ওসব ভয়ের ধার নিষ্ঠুরতার সাথে ধারলো না। কাট কাট গলায় জিজ্ঞাসা করলো, গতকালের এক্সামে তুই চিট করেছিস? বাড়ি থেকে নকল এনে? তে চুপ করে দাঁড়িয়ে থাকলো, মাথাটা নিচু করে। কথা বলার সাহস নেই ওর। জাঙ্কুক মেরেই ফেলবে আজ ওকে। যেভাবে রাগটা চেপে রেখেছে, বাড়ি গেলে আজ একটা থাপ্পড় মাটিতে পড়বে না, সব টের গেলে। জাঙ্কুক আবার ধমকে উঠলো, চুপ কেন, উত্তর দে। তে অসহায় ভাবে এবার চোখ তুলে তাকালো। পিট পিট করে জাঙ্কুক ভাইয়ের রাগারাগি মুখটা দেখে কম্পিত গলায় সাফাই দেওয়ার চেষ্টা করলো, আমি 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 সব করি
মিথ্যাটুকু বলবে জেনেই হয়তো জাঙ্কুক প্রিন্সিপালের সামনে ধমকে উঠলো। সারাদিন বাসায় সিরিয়াল নিয়ে পড়ে থাকলে এসব হবেই তো। চাচুকে বলে তোর টিভির লাইন আমি কাটাচ্ছি, তোর অবস্থা দেখে আমি সারপ্রাইজ হচ্ছি, মান সম্মান ডুবাবি আমাদের। জাঙ্কুকের ধমকে তের শরীরটা মৃদু বন্ধ হয়ে কেঁপে উঠলো। মাথাটা এই যে নামালো আর উঠালোই না একেবারের জন্য। ঠোঁট কাঁপছে, কণ্ঠরুদ্ধ, শুধু অভিমানের মনটা ভাবছে জাঙ্কুক ভাই তার সঙ্গে এভাবে কথা বলতে পারলেন। জাঙ্কুক এবার প্রিন্সিপালের দিকে ফিরে তাকালো, গলা যখন সম্ভব নরম রেখে, ভদ্রতা নিয়ে সম্মান দেখে শান্ত গলায় জানালো, স্যার আমি এটা হ্যান্ডেল করছি। ও আবার এক্সাম দেবে, এবার একাই দেবে। লিসা চশমা ঠিক করে বললেন, তুমি আছো বলেই তোমাকে বললাম জাঙ্কুক, না হলে তোমার চাচাকে ডেকে বলতাম। এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দিই। যেহেতু তোমাকে চিনি তাই আগে তোমাকে বলি, এক্সাম দিকো, একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে আপাতত। জাঙ্কুক ঠোঁট চেপে এর দিকে একবার কড়া চোখে চেয়ে আবার ম্যামের পক্ষে মাথা হেলিয়ে বলল, ইট মিনস আ লট ম্যাম। আমি দেখছি বিষয়টা। ও আমার বোন বলে কোনো ছাড়ের দরকার নেই, আর 5টা স্টুডেন্টের মতো ওকে ট্রিট করলে আমার খুশি হব। এই বোন শব্দটা এত রাগ, এত অপমানের মধ্যেও তের হৃদয়টা চিরে ভিতরে ঢোকে। তে তবু মাথা আর তুললো না। প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। পেছনে তে আসছে ধীর পায়, এখনো মাথাটা নিচু করে আছে। জাঙ্কুক সামনে হেরে যাচ্ছে, তার মুখ এখনো আগের মতোই সেই রুড আর ঠান্ডা। তে সামনে যাচ্ছিল, জাঙ্কুক পেছন থেকে ডাকলো, শোন। তে ঘাবড়ে পেছনে ফিরলো। আবার কি ধমকাবে? তে এক ধমকে ক্লান্ত হয়ে গেছে, আর শোনার ধৈর্য নেই একদম। কিন্তু জাঙ্কুক আর ধমকালো না, বরং ঠান্ডা অথচ ছোট কণ্ঠে বলল, কি বলেছি মনে আছে? এই এক্সাম আবার দিবি তুই, অ্যাপ্লিকেশন দিবি, না হলে চাচ্চুর গানে খবর যাবে। চান্স দিচ্ছি, চাচ্চুর গালি খাওয়ার থেকে বাঁচার কাজে লাগাবি, না হলে। তে চোখ দুটো নিচু করে মাথা তুলে সায় দিল কেবল। মনে মনে ব্যাং করে বলো একবার, খালি তো পারেন চাচ্চু চাচ্চু করতে, চাচ্চুকে বিচার দেওয়া ছাড়া আর কিছু হবে নাকি আপনার থেকে? ভেড়া জাঙ্কুক ভাই একটা। মনে মনে বলা এই কথাগুলো জাঙ্কুক ভাই শোনেন না, কারণ তের ওসব মুখে বলার সাহস নেই, কোনোদিন হবে বলে মনেও হয় না। জাঙ্কুকের এক কাঁধে ভার্সিটি ব্যাগ ঝুলানো, রোদের মধ্যে চোখ মুখ কুচকে এবারে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময়, ওর ক্লাস আছে একটা। জাঙ্কুক আর দেরি করলো না, পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ড্রাইভার আঙ্কেলকে বলছি এসে নিয়ে যাবে, গরমে রিক্সা করে যাওয়ার কোনো দরকার নেই। সাধারণ একটা কথা, অযথা একটা যত্ন, অথচ এটুকুতেই রাগ পানি পানি হয়ে গেল। দুইয়ের মধ্যে অভিমানও সাফ হয়ে গেল। শুধু এক দৃষ্টিতে ফোনে ব্যস্ত জাঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এটা কি প্রেম নাকি অন্য বিশেষ অনুভূতি যার নাম দিতে তে জানে না, শিখেও নি, নাকি কিছুই নয়, তের একতরফা অনুভূতি মাত্র? জীবন জাঙ্কুক তের চাচাতো ভাই। মহাখালে সড়কটা ঢাকার বাইরের দিকে যায়। সেই সড়কের পাশে একটা 4তলা বিল্ডিং আছে। সেই পুরনো লাল সাদা বিল্ডিংটার বসবাস কিম পরিবারের। কিম পরিবারের 3 ভাইয়ের। বড় ভাই আরএম ওরফে কিম আরএম। আরএমের 2টি ছেলে, জাঙ্কুক এবং কাই। মেজো ভাই সুগা, তার এক মেয়ে তে। ছোট ভাই সুবিনের এক মেয়ে ও ছেলে, মেয়ে রোজ আর ছেলে নিউনো। ছেলে মেয়ে নিয়ে বাড়িটা যেন কিম পরিবারের এক টুকরো সুখের রাজ্য। পরিবারের মূল রুজির উৎস বলতে আছে গাড়ি আমদানির ব্যবসা, পাশাপাশি নিজেদের একটি ছোট রেস্টুরেন্টও আছে, নাম কুড়েঘর রেস্টুরেন্ট। সেই ছোট পরিবারের এক নাদান চঞ্চল কিশোরী মেয়েতে আজ থেকে 4 বছর আগে হুট করে একদিন তারই চাচাতো ভাইয়ের প্রেমে পড়ে গেল। তাহা কেউই জানিতে পারল না। এই প্রেম ঘেন তেন প্রেম নয়, প্রেম নাস্তা বাবদ অবস্থা। তে প্রতিটা রাত জাঙ্কুক ভাইয়ের চুরি করে আনা ডেনিম জ্যাকেটের গায়ে দিয়ে ঘুমায়। নাক মুখটা শুষে সুবাস নেয় জাঙ্কুক ভাইয়ের শরীরে নিজস্ব ঘ্রাণটুকু। ইদানিং জাঙ্কুক ভাই এক পারফিউম ব্যবহার করে সম্ভবত। তে ছাদ থেকে যতটা শার্ট চুরি করেছে সবগুলোতে এক ধরনের পারফিউম স্মেল, কিন্তু স্মেলটা দারুণ শৌখিন, একটা মেনলি ভাইবস দেয় স্মেলটা। তে তো ভীষণ ভাল লাগে। এত সব কথার মধ্যে আরো একটা গোপন কথা তে বলতে চায়। তা হলো তে আজকেও ছাদ থেকে জাঙ্কুক ভাইয়ের নতুন কিনে আনা শার্টটা চুরি করে টুক করে বাসায় এনে ফেলেছে। জাঙ্কুক ভাই গতকালই কিনেছে ওটা, একদিন হয়তো পরেছেন। তে ওটা চুরি করে আলমারির কোনায় লুকিয়েও রেখে দিয়েছে।
আজকে বোকা টোকা খেয়ে মনটা ভীষণ ক্লান্ত। আজ কলেজ থেকে ফিরে অলস্য নিয়ে ক্লান্ত ঘামে ভেজা গা এলিয়ে দিয়েছে বিছানায়, শুয়ে হা করে ফ্যানের বাতাস গিলতে শুরু করেছে। ততক্ষণে পাশে ব্যাগটা ছুঁড়ে ফেলা হয়েছে, পায়ের জুতো একটা বিছানার পালঙ্কের নিচে আর একটা সম্ভবত দরজার বাইরে। তের মামাতো বোন জিসু এখানে তেদের বাড়িতে এসেছে পড়াশোনার খাতিরে। বড্ড কাজের মেয়ে বলা চলে তাকে, এক কথায় দারুণ ট্যালেন্টেড একটা মেয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তে মেয়েটার একদম বিপরীত। জিসু রান্নাঘরে নিজের জন্য কফি বানাচ্ছিল। তে এসেছে শুনে কফিটা বানিয়ে নিজেদের ঘরে এলো। দরজার পাশে আসলেই পায়ে লাগে তের ছুঁড়ে ফেলা জুতাটা। জিসু বিরক্ত হয়ে তাকালো তের দিকে। জুতোটা অবধি জায়গায় রাখতে পারো না তুমি? তে চোখ বন্ধ করে হা করে ফ্যানের বাতাস খেতে খেতে জবাব দিল আলস্য নিয়ে, খুব টায়ার্ড আমি আজ, সাইডে রেখে দে ওইটা। জিসু কি করবে আর, চুপচাপ জুতো দুটো খুঁজে জায়গায় রাখলো। কফি নিয়ে পড়ার টেবিলে বসে চেয়ার ঘুরিয়ে তেকে দেখছে। তে এখনো শুয়ে রয়েছে দুহাত মেরে। হঠাৎ জিসু বলল, আজ জাঙ্কুক ভাইটাকে তোমায় বকেছে? তে ঠাস করে চোখ দুটো টেনে খুলে মাথাটা সামান্য হেলিয়ে জিসুর দিকে তাকালো। জিসুর চোখ মুখে ভীষণ স্বাভাবিক, যেন এসব রোজই হয়ে আসছে। তে দুপুরের মান সম্মান খুব একটা কদর পায় না কারো কাছে। জিসুর অমন প্রশ্নে তে মনটা খারাপ না রেখে হাসার চেষ্টা করে বলল, ওসবকে বকা বলে না, ওসব তার আমার পেয়ার, তুই বুঝবে না এসব, প্রেম কর বুঝে যাবে। বলেই তে আবার দুহাত ছড়িয়ে বিছানায় মাথা ফেলে দিল। জিসু দীর্ঘশ্বাস ফেললো। কি করার আর এই পাগলটাকে নিয়ে। জিসু কফিতে চুমুক দিতে দিতে বইটা খুলে দেখলো সামনে আর এসএসসি পরীক্ষা আছে। বিকেলে স্যার আসবেন পড়াতে, তাই আগের পড়া একটু ঝালাই করে নিচ্ছে। মার্চ মাসের গরম, ফ্যানের বাতাসেও কুলাচ্ছে না আজকাল। বিছানায় শুয়ে প্রায় ঘুমিয়ে গেছিল তে। রান্নাঘর থেকে আওয়াজ আসলো, তে গোসল করে এদিকে একটু আসো তো। রান্নাঘর থেকে ওটা তের আদুরে নরম হৃদয়ের মা চেহবের আওয়াজ। চেহব তার একমাত্র মেয়ের প্রতি এক প্রকার অবসেসড একটা মা। তের জন্ম হয়েছিল চেহব ও সুগার বিয়ের প্রায় 5 বছর পরে। বাচ্চার জন্য যখন চেহব দিশেহারা, ঠিক তখন সুগা ঠিক করেছিলেন উনি চেহবকে নিয়ে হজে যাবে, আল্লাহর কাছে ভিক্ষা চাবেন একটা বাচ্চা। কথা মতো ডাক্তারদের প্রতিদিনের কারি কারি ওষুধ থেকে রেহাই দিলেন নিজেদের। চলে গেলে স্ত্রী সমেত মক্কায়। আল্লাহর রহমতে সেই বছরে দের জন্ম হয়েছিল। তারপর আজ বিয়ের হলো আরো 17 বছর, আর কোনো সন্তান হয়নি সুগা ও জেহবের। একমাত্র মেয়ে, তাও এতটা প্রার্থনার পরে পেয়েছেন। তাই দেখা গেছে জেহব ও সুগা দুজনেই থেকে মাথায় তুলে রেখেছেন। মেয়ে একবার মুখ থেকে যাই বলে তাই ওকে দিয়ে দেওয়াই তাদের বৈশিষ্ট্য। চেহব তার মেয়েকে ভুল করেও ধমক যেদিন দিয়ে বসেন, ওই দিন সারা রাত কেঁদে কেটে রাত পার করেন। তেও মা বাবার প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় পোষণ করে। সে অবুঝ হলেও মায়ের এক একটা আদেশে সাড়া দেওয়ার অভ্যাস তার রক্তে মিশে আছে। জীবনে এতটা আশকারা লাই পাওয়া সত্ত্বেও তে আজ অব্দি এমন কোনো কাজ করেনি যেন ওর বাবা মায়ের মুখ ছোট হয়। শুধু একটা পাপ করেছে জীবনে, জাঙ্কুক ভাইকে ভালোবাসা। জানে না বাবা জানলে কি রিয়াকশন দেবেন। মা হয়তোবা মেনে নিলেও বাবাকে মানাতে কষ্ট হতেও পারে। মায়ের আদেশ শিরোধার্য। তে উঠে বসে খম রাখত গা থেকে ওড়না ছুঁড়ে ফেলে গোসলে গেল। আধা ঘন্টা পর দরজাটা হালকা খুলে ভেজা শরীর লুকিয়ে ডাকলো জিসুকে, জিসু টোনা মোনা আমার ড্রেসটা দে না একটু কষ্ট করে। জিসু পড়াশোনা করছিল। তের ডাকে চেয়ারটা টেনে পেছন ফেরে বিরক্ত হয়েই বলল, তুমি এত বড় হয়েছো, এখনো কাপড় ছাড়াই গোসলে কেন যাও? সবসময় এটাই করো তুমি। তে আপু দে না প্লিজ, রাগ করোস কেন? জিসু বিরক্ত হলেও তের একমাত্র শুভাকাঙ্ক্ষী হওয়ায় চুপচাপ ড্রয়ার থেকে ড্রেস বের করে দিল। তে ড্রেস হাতে নিয়ে উড়ন্ত চুমো ছুঁড়ে বলল, থ্যাংক ইউ। জিসু এবার কিছুটা ব্যাং করেই বলল, এই যে এই অভ্যাস তোমার, জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়ে হলে এগুলা করলে তোমাকে কিন্তু দিনে কয়েকবার গোসল করা লাগতে পারে, তখন বের হবে না মজা। বলেই হাসতে থাকে জিসু। তে ভ্রু কুঁচকে আসে। মুখটাতে শাসন এবং রাগ দুটোই একসঙ্গে দেখিয়ে হুতুম প্যাঁচার ন্যায় বলল, অসভ্য একটা, ভদ্র জাঙ্কুক ভাইয়ের নামে এসব চিন্তা করিস তুই? পড়তে বস যা। বলে ঠাস করে ড্রেস নিয়ে জিসুর মুখের উপর দরজা বন্ধ করে দিল তে। জিসু তখন তের চুপসে যাওয়া লাল লাল লাজুক মুখটা ভেবে রাক্ষসের মতো হাসছে।
বাথরুমের ভেতর থেকে তে হাসি শুনছে আর রাগে ফুঁসছে। কত বড় খাচ্চর হয়েছে এই জিসু, কত দূর অবধি চলে গেছে। ছি, লজ্জা খেয়ে বসে এসব ভাবে ওকে নিয়ে। ধীরে সুস্থে সময় লাগিয়ে গোসল শেষে চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো তে। জিসু তখন বিছানায় বসে ফোন স্ক্রল করছে। তে চুল থেকে টাওয়াল খুলতে খুলতে জিজ্ঞেস করলো, পড়া শেষ তোর? জিসু ফোন দেখতে দেখতে অন্য মানুষকে গলায় জবাব দিল হ্যাঁ। অথচ তের থেকে এক ধাপ এগিয়ে জিসু তখন মেসেজে প্রেম করছিল। তে বিচারি যা করতে পারেনি, এত বড় হয়েও জিসু সেসব করে বসে আছে। জিসুর বয়ফ্রেন্ড আছে একটা, ভীষণ দুষ্টু আর প্রেমিক পুরুষ। তে আয়নায় দাঁড়িয়ে জামার পেটের দিকে অংশ দেখতে দেখতে কিছুটা ভাব নিয়ে বলল, জিসু আমি কি মোটা হয়েছে আগের থেকে? জিসু জবাব দিল না, ও তখনও ব্যস্ত। তে এভাবেই নিজেকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, শুনেছি ছেলেদের একটু সুস্বাস্থ্য মেয়েদের পছন্দ, আমার কি তাহলে আরো একটু মোটা হওয়া উচিত? এই জিসু কথা বলিস না কেন? জিসু নিশ্চুপ, ফোনের দিক তাকিয়ে মুচকি মুচকি হাসছে সে। তে আয়নায় নিজেকে দেখছে। চেহব তখন আঁচলে কপাল গলার ঘাম মুছতে মুছতে বাটি হাতে তের পিছনে এসে দাঁড়ালেন। তে আয়নায় নিজের আদরে মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, বাড়িতে কি আম্মু? চেহব বাটির ঢাকনা খুলে দেখিয়ে বললেন, চাঙ্কুকের জন্য করলা ভাজি করেছিলাম, দিয়ে আসো না এটা। চাঙ্কুক নামটা শোনা মাত্রই তের হৃদয়ে ঢেউ খেলে বরাবরের ন্যায়। তে টাওয়াল বিছানায় ছুঁড়ে ফেলে মায়ের দিকে ফিরে হাসি খুশি মুখে বলল, যাবো তো আমি, দাও আমাকে বাটিটা দাও। তের আগ্রহ দেখে চেহবের মনটা ভরে ওঠে। কি আগ্রহ কাজ করার মেয়েটার, মায়ের কথা ফেলতেই শেখেনি কখনো। জিসু এবার ফোনটা রেখে তের পাশে দাঁড়িয়ে টিপ্পনি কেটে শুনিয়ে শুনিয়ে বলল, টেপুকে অনুরোধ করার দরকার নেই ফুপু, ও এমনিতেও নাচতে নাচতে যাবে। তে জিসুর দিকে রাগি চোখে তাকিয়ে বাটিটা হাতে দিল। মনে মনে তো সে তো ঠিকই খুশি, কিন্তু বাইরে ভাব দেখাচ্ছে যেন মায়ের আদেশে খুব অনিচ্ছা সত্ত্বেও যাচ্ছে। তে আর কোনো কথা না বাড়িয়ে বাটিটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ওনাটা ঠিকঠাক করে মাথায় দিয়ে গুটি গুটি পায়ে চললো জাঙ্কুক ভাইদের ফ্ল্যাটের দিকে। একই বিল্ডিং হয়, সিঁড়ি দিয়ে নামতে খুব একটা সময় লাগলো না। জাঙ্কুক ভাইদের দরজার সামনে এসে দেব বুক ভরে একটা নিঃশ্বাস নিল। পিণ্ডটা কেন জানি একটু বেশি লাফাচ্ছে। কলিং বেল চাপতে ভেতর থেকে দরজা খুলে দিলেন জাঙ্কুকের মা জিন। দেখে দেখে তিনি এক গাল হেসে বললেন, আরে তে আর মা ভেতরে আয়। তে লাজুক হেসে ভেতরে ঢুকলো, বাটিটা এগিয়ে দিয়ে বলল, আম্মু জাঙ্কুক ভাইয়ের জন্য করলা ভাজি পাঠিয়েছে। জিন বাটিটা হাতে নিয়ে বলল, তোর আম্মুটা না জানে জাঙ্কুক করলা ভাজি কত পছন্দ করে। যা তো মা, ও বোধহয় ওর ঘরেই আছে, ওকে গিয়ে দিয়ে আয়, আমি একটু রান্নাঘরে ব্যস্ত। তে মনে মনে এড়িয়ে যাচ্ছিল। সে ধীর পায়ে জাঙ্কুক ভাইয়ের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজাটা আধ খোলা। ভেতরে উকি দিয়ে দেখলো জাঙ্কুক ভাই ল্যাপটপে কি যেন করছে। পরনে সে নীল রঙের শার্টটা, যেটা কালোই কিনেছে। তের বুকটা আবার ধক করে উঠলো। দরজায় আলতো করে টোকা দিয়ে তে বলল, আসতে পারি? জাঙ্কুক ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলল, আয়। গলার স্বরটা শুনে তের মনে হলো শরীর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। সে ঘরে ঢুকেই টেবিলের এক পাশে বাটিটা রাখলো। জাঙ্কুক ভাই কফি খাবেন? জাঙ্কুক ল্যাপটপের দিকে তাকিয়ে জবাব দিল, না, কফি খেয়েছি এই মাত্র। তে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার প্রশ্ন করলো, কাই কই, ওকে তো দেখলাম না। জাঙ্কুক এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তের দিকে তাকালো। তের মনে হলো সেই চাহনিতে এক অদ্ভুত শাসন আছে। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, কাই আর বন্ধুদের সাথে বের হইছে, তুই এখন যা, আমার কাজ আছে। তের মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। এত শখ করে রান্না করা করলা ভাজি নিয়ে এলো, অথচ জাঙ্কুক ভাই একবার ওর দিকে ভালো করে তাকালো না। সে কোনো মতো বলল, আচ্ছা আসছি। ঘর থেকে বেরিয়ে আসার সময় তের চোখটা ভিজে এলো। কেন জানি সব সময় এমন হয়, জাঙ্কুক ভাই কেন তাকে একটু গুরুত্ব দেয় না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তে ভাবছিল, কালোই তো তার পছন্দের শার্টটা চুরি করে এনেছে, অথচ আজ সেই শার্টটা পরে লোকটা তার সামনে এমন ভাব নিয়ে বসে আছে। বাসায় ফিরে দেখলো জিসু তখনও হাসছে। তেকে দেখেও বাঁকা হেসে জিজ্ঞাসা করলো, কি হলো ভাইয়া, কি আদর করে দিলো নাকি আবার ঝাড়ি খেয়ে আসলি? তে ওড়নাটা বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, তোর সপ্তাহতেই ফাজলামি, লোকটা আসলে মানুষ না, রোবট একটা। ও
পরদিন সকালে আকাশটা বেশ মেঘলা, তের মনটাও সকাল থেকে কেমন যেন ভার হয়ে আছে। কাল রাতের সে অবহেলা কিছুতেই ভুলতে পারছে না সে। রান্নাঘরে মা যেই হোক যখন নাস্তা বানাচ্ছিলেন, তে পিছনে গিয়ে দাঁড়াতে মা বললেন, কি রে মা, শরীর খারাপ তোর? মুখটা এমন শুকিয়ে আছে কেন? তে কোনো মতে উত্তর দিল, না আম্মু, ঠিক আছি, পড়ার অনেক চাপ তো, তাই হয়তো। নাস্তা খেয়ে তে আর জিসু কলেজের উদ্দেশ্যে বের হলো। গেটের কাছে আসতেই দেখলো জাঙ্কুক ভাই গাড়ি বের করছে, সাথে কাইও আছে। কাই হাত নেড়ে ডাকলো, এই তে আয়, তোদের নামিয়ে দিচ্ছি। তে একবার জাঙ্কুক ভাইয়ের দিকে তাকালো। তিনি তখনও স্টিয়ারিং হুইলে হাত রেখে সামনের দিকে তাকিয়েছেন। কালকে সে গম্ভীর ভাবটা এখনো কাটেনি। তে জেদ করে বলল, না, আমরা রিস্কায় চলে যাবো। জাঙ্কুক এবার জানালার কাজ নামিয়ে একটু কড়া স্বরে বলল, মেঘ করেছে দেখছিস না, রিস্কায় ভিজবি, চুপচাপ গাড়িতে ওঠ। জাঙ্কুক ভাইয়ের গলার সেই শাসনে তে আর না বলতে পারলো না। সে আর জিসু পিছনে সিটে গিয়ে বসলো। পুরোটা রাস্তা কেউ কোনো কথা বললো না। তে আর শুধু আর চোখে লুকিং গ্লাসে জাঙ্কুক ভাইয়ের চোখগুলো দেখার চেষ্টা করছিল। লোকটা কি আসলে তাকে একটুও বোঝে না? কলেজের সামনে নামিয়ে দিয়ে জাঙ্কুক গাড়ি টান দিয়ে চলে গেল। জিসু কাঁধে ব্যাগটা ঠিক করতে করতে ফিসফিস করে বলল, তোর জাঙ্কুক ভাই তো দেখি হিরোদের মতো অ্যাটিটিউড দেখায়। কিরে, আজকেও কি একটা থ্যাংক ইউ পেলি না? তে কচকচ করতে করতে ক্লাসের দিকে এগিয়ে গেল। মনে মনে ভাবলো, আজ রাতে ওনার আরেকটা শার্ট সরাবো, তখন বুঝবেন মজা। বিকেলবেলা কলেজ থেকে ফেরার পথে পিসিতা জাঁকিয়ে এলো। তে আর জিসু ভিজে একাকার। বাসায় ঢোকা মাত্রই যে হোক চেঁচিয়ে বলল, এই মেয়ে, তোকে না বললাম সাবধানে আসতে, এভাবে ভিজলি কেন? তে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। তার শরীরে কাঁপুনি দিচ্ছে, রাতের জ্বর আসলো বেশ। সুগা, তের বাবা, মেয়ের কপালে জলপট্টি দিচ্ছেন আর চিন্তিত মুখে বসে আছেন। খবর পেয়ে জিন আর আরেমও আসলেন দেখতে। পেছন পেছন জাঙ্কুকও আসলো, আর হাতে এক গাদা ওষুধ ও থার্মোমিটার নিয়ে। সে ঘরে ঢুকে তার সুগা চাচাকে বলল, চাচা, আপনি একটু ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমি ওর টেম্পারেচার দেখছি। সুগা বেরিয়ে যাওয়ার পর ঘরে শুধু তে আর জাঙ্কুক। তে জ্বরের ঘরেও টের পেল কারোর ঠান্ডা হাতের স্পর্শ তার কপালে। চোখ মেলে দেখলো জাঙ্কুক ভাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে পাথরের মতো, মুখটা এখন যেন কিছুটা নরম। জাঙ্কুক নিচু স্বরে বলল, এত জেদ কেন তোর? বারণ করার পরও ভিজলি কেন? তে উত্তর দেওয়ার শক্তি পেল না, শুধু এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। জাঙ্কুক আলতো করে সে জলটা মুছে বলল, চুপ থাক, ওষুধটা খেয়ে নে। তে চোখ মেলে দেখলো তার বুকের উপর একটা ডায়েরি আর একটা পারফিউমের বোতল রাখা। ডায়েরির প্রথম পাতায় লেখা, শার্টগুলো চুরির অপরাধে জরিমানা দিতে হলো, তবে পারফিউমটা মাখলে তোকে আগের চেয়েও বেশি পাগল মনে হবে। নিচে ছোট করে জাঙ্কুক লেখা। তে অবিশ্বাসের দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। তার মানে জাঙ্কুক ভাই জানতেন, সব জানতেন। সে তাড়াতাড়ি আলমারি খুলে দেখলো তার লুকানো সেই শার্ট উধাও। পরিবর্তে সেখানে রাখা আছে একটা নতুন ড্রেস। তের ঠোঁটে কোণে হাসি ফুটে উঠলো। সে বুঝতে পারলো এই নীরব মানুষটার ভালোবাসার ধরনটা হয়তো একটু আলাদা, কিন্তু সেটা কোনোভাবেই ফিকে নয়। বাইরে এখন রোদের ঝিলিক, আর তের মনে এক অদ্ভুত প্রশান্তি। অনেকদিন পর তে কিছু কাজে জাঙ্কুকের বাসায় গিয়েছিল। তাকে ডেকেছে বাসায়, ও হয়তো কোনো কাজে। জাঙ্কুক এত কিছু জানার পরও আবার কাল তে সুস্থ হওয়ার পরে জাঙ্কুকের শার্ট চুরি করেছিল। সেই জাঙ্কুক বারবার খালি গায়ে সারা বাড়ি তার পছন্দের নীল শার্টটা খুঁজতে খুঁজতে তার মাকে বারবার জিজ্ঞাসা করছিল। তখনই তে এসে জাঙ্কুকের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দরজা খোলা পেয়ে তখনই না নক করে ঢুকে পড়েছিল। সে জাঙ্কুকে হঠাৎ খালি গায়ে দেখে সে স্থির ওখানেই দাঁড়িয়ে পড়লো। তখনই জাঙ্কুক তেকে লক্ষ্য করে। তারপর তার মনে হয়েছে তের সামনে এভাবে খালি গায়ে ঘোরা তার মোটেও উচিত নয়। তাই সে তার প্রিয় শার্টের খোঁজ করা বন্ধ করে দিয়ে সে তাড়াতাড়ি রুমে ঢুকে গেল। তারপর জিন তেকে সোফায় বসতে বলল। তে আর জিন কিছু একটা নিয়ে গল্প করছে। এমন সময় জাঙ্কুক তৈরি হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো। জিন তাকে প্রশ্ন করলো, কি রে জাঙ্কুক, তুই এখন রেডি হয়ে আছিস? তুই কোথাও যাবি বাহিরে? জাঙ্কুক বলল, টিউশন আছে এখন, আজ না বন্ধ, জেনের এক্সাম চলছে, যাওয়াই লাগবে। তে তখনও ওইভাবেই বসে আছে। জাঙ্কুক ডাইনিং চেয়ারে বসে গম্ভীর গলায় ডাকলো, এই যে মহিলা, খেতে আসো। তে এবার নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকালো।
আমি বাসায়। আম্মু ওয়েট। জাঙ্কুক অবাক হয়ে বলল, তুই তোতলাচ্ছিস কেন? আশ্চর্য। তো এরপর আর কথা বলতে পারলো না। জাঙ্কুক ওসবে গেলই না। টের অনুভূতির ওর মনে কোনো ইফেক্ট ফেললো না। নিজের পাশে চেয়ার টেনে দিয়ে গম্ভীর কণ্ঠে স্যার বলল, বস। দুপুরবেলা লোকের ঘরে এসে কেউ না খেয়ে যায় না। তে দেখলো জাঙ্কুকের বাম পাশে চেয়ারটা ওকে ডাকছে। জাঙ্কুক ভাইও ওকে ডাকছে গম্ভীর গলায়, কাট কাট কণ্ঠে হোক, তবুও তো ডেকে নিয়ে ভেবেছেন। এটুকু নরম হৃদয়ে প্রেমে তোলপাড়। তে মনে মনে নাচতে লাগলো। আজ জাঙ্কুকদের বাসার ছাদের আকাশে মস্ত বড় চাঁদ দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে ভাই কুঞ্জু পরিবারের সবগুলো আন্ডা বাচ্চা দৌড়ে দৌড়ে ছাদের দিকে যাচ্ছে। আজ বহুদিন পর জাঙ্কুকের ভাই কাই আজ বাড়ি ফিরেছে। মূলত পড়াশোনা করে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে। সেখানে রোজ রোজ কড়া শাসন থেকে যখন বাসায় ফিরে জাঙ্কুক, তখন ছোট ভাইয়ের জন্য পার্টির আয়োজন করে। ওরা দুই ভাই সেদিন রান্না করে ছাদে, কামলা কেটে সবাইকে খাবার সার্ভ করে। সাথে ভাই কুঞ্জের ছেলে মেয়েদের সাথে লেট নাইট পার্টি তো চলেই। পরদিন দুই ভাই থেকে শুরু করে এই বাড়ির প্রতিটা ছেলে মেয়ে দুপুর দুটায় মায়েদের কাছ থেকে বকা শুনে হেরে দুলে ঘুম থেকে ওঠে। এভাবে চলছে এত বছর। কাই এবার হুট করে বাড়ি এসেছে, কাউকে না জানিয়ে। তাই জাঙ্কুক মাত্রই রাতের দিকে বাজারে গিয়ে যা পারে কিনে এনেছে। এই মাঝরাতে নিজেদের রেস্টুরেন্টটা খুলে স্টক থেকে নিয়ে এসেছে। তবুও ওদের পার্টি করা চাই। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। কাই কখনো আর্মি শাসিত কোনো ভার্সিটি বা কলেজে পড়তে চায়নি, কিন্তু আরএম অর্থাৎ ওদের বাবা রিটায়ার্ড আর্মি হওয়ার দরুন এ বাড়ির প্রতিটা ছেলে মেয়েকে বাধ্যতামূলক আর্মি শাসিত স্কুল কলেজে পড়ানোর চিন্তা করেছিলেন। জাঙ্কুক শুরুতে ক্যাডেট স্কুলে ভর্তি করিয়েছিলেন। স্কুলটা কোনো মতো কেটিয়েছে ক্যাডেট করা শাসনের মাধ্যমে। কিন্তু কলেজে উঠে জাঙ্কুক জেদ ধরেছিল সে ক্যাডেট পড়বে না, ক্যান্টনমেন্টে চলে যাবে। সেখানে হোস্টেল থেকে বাকি পড়া শেষ করবে। আরএম শুরুতে গাইগুই করলে জাঙ্কুক সোজাসুজি বাড়ি থেকে 2 দিনের জন্য নাই হয়ে যায়। পরবর্তীতে দিনের কান্নাকাটির জোরে আরএম বাধ্য হন ছেলের কথা শুনতে। অবশ্য জাঙ্কুকের গুণধর বাবা মা জানেন না জাঙ্কুক এই 2 দিন বন্ধুদের সাথে বান্দরবন ঘুরতে গিয়েছিল। একদিন থেকে ভালোই হয়েছিল। ক্যাডেট স্কুল পড়ে মাথা টাথা চির হয়ে গেছিল ওর এক প্রকার। ছুটিটা কাটিয়ে লাভ তো হয়েছেই। এবার আসে কায়ের পালা। বাবার খুব কাছের আদরের পুত্র হওয়ার দরুন ভাইয়ের দেখিয়ে দেওয়া এই রাস্তায় চলতে পারেনি ও। জাঙ্কুক পড়েছে বলে ও ক্যান্টনমেন্ট স্কুল কলেজ শেষ করলে বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা করেই আরএম মিস্ট চুজ করে দিলেন বেচারা কাই। তারপরেই ফেসে গেল। ফোন দিয়ে জাঙ্কুককে নিজের দুঃখের কথা বলে সবসময় জাঙ্কুক কি করবে। তাই ভাই বাড়ি এলে টুকটাক ওর মনোরঞ্জন করানোর চেষ্টা চালায়। কাই আজকে বাড়ি ফিরেছে, তাই সবার জন্য আজ রাতে পার্টি রেখেছে ছাদে। চিকেন বারবিকিউ করা হবে সেখানে। সবাই উপরে চলে গেছে ততক্ষণে। জিসু সুন্দর করে ওড়না মাথায় দিয়ে তের রুমে এসে দেখে তে হা করে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। জিসু এর মেজাজ সেটা দেখেই বিগড়ে গেল। ও টুপ করে ফ্যানটা বন্ধ করে দিল। ফ্যান বন্ধ করতে তে গরমে অতিষ্ঠ হয়ে ফোন রেখে জিসু এর দিকে তাকালো। মার্চ মাসের গরমে কার এত শীত লেগেছে ভাই? জিসু দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তের অমন চিটচিড়ে মেজাজের 2 পয়সার দাম না দিয়ে ভাবলেশীন গলায় বলল, গরম না শীত সেটা পরে ভাববি। এখন দয়া করে ওঠেন মহারানী, পার্টি আছে আমাদের ছাদে, যেতে হবে। তে বিরক্ত হয়ে ফোনটা আবার মুখের সামনে ধরলো। আঙ্গুলের সাহায্যে দ্রুত গতিতে স্ক্রল করতে করতে বলল, যাব না আমি, ফ্যান চালা। জিসু বিরক্ত হয়ে ঠাস করে তের হাত থেকে ফোনটা নিয়ে বন্ধ করে বিছানায় ছুঁড়ে ফেললো। ফোনের প্রতি এডিক্টেড হয়ে গেছে তে আপু। উঠবে না জাঙ্কুক ভাইকে ডাকবো? তে ঘড়ির দিকে তাকালো। ঘড়ির টাইম মেপে নিয়ে বলল, জাঙ্কুক ভাই বাজার থেকে এসে গেছেন? জিসু জবাবে বলল, হ্যাঁ আমাদের ডেকেছে এই জন্যই। তে কথাটা শোনা মাত্রই টুপ করে শোয়া থেকে উঠে গেল। চুল একপাশে করে ঠিকঠাক করতে করতে হেসে বলল, আগে বলবি না তুই? আচ্ছা কোন জামা পরবো দেখিয়ে দে না। তে উঠে আলমারি খুলেছে। আলমারিতে ঠাসা ঠাসা ড্রেস দেখেও সিলেক্ট করতে পারছে না কোনটা পরবে। জিসু আলমারি থেকে একটা ড্রেস বের করে বিছানায় ছুঁড়ে ফেললো। এইটা পরো, তোমাকে বেশ ভালো লাগে এই ড্রেসটায়। তে ড্রেসটার দিকে তাকিয়ে একবার ভাবলো, তারপর ড্রেসটা হাতে নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। 10 মিনিট পর ড্রেসটা পরে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। হালকা মেকআপ আর খোলা চুলে ওকে বেশ স্নিগ্ধ লাগছিল। তে
তে আর জিসু যখন ছাদে গেল দেখলো চারদিকে শ্বাস শ্বাস রব। জাঙ্কুক ভাই আর কাই মিলে বারবিকিউয়ের আয়োজনে ব্যস্ত। ধোয়া উঠছে চারদিকে আর তার সাথে ভেসে উঠছে মশলার দারুণ এক সুবাস। বাড়ির বাকি ছেলে মেয়েরা হাসাহাসি আর আড্ডায় মেতে আছে। তে গুটি গুটি পায়ে জাঙ্কুক ভাইয়ের একটু কাছে গিয়ে দাঁড়ালো, ভাবলো যদি একবার উনি তাকিয়ে প্রশংসা করে। কিন্তু জাঙ্কুক ভাই তখন কাইকে কয়লা ঠিক করার ইনস্ট্রাকশন দিতেই ব্যস্ত। হঠাৎ কায়ের নজর বলল তের উপর। ও চিৎকার করে বলল, আরে তেপু, আজ তো তোকে জাস্ট ফাটাফাটি লাগছে, ড্রেসটা কি নতুন? তে একটু লজ্জা পেয়ে হাসলো আর চোখে দেখলো জাঙ্কুক ভাই একবার ওর দিকে তাকালেন, তারপর আবার কয়লার দিকে মন দিলেন। শুধু যাওয়ার আগে নিচু স্বরে বলেই গেলেন, ভালোই লাগছে, তবে ওনাটা সাবধানে রাখিস, সামনেই আগুন। ব্যাস এটুকুতেই তের মনে হলো যেন সে 7 আকাশ জয় করে ফেলেছে। জাঙ্কুক ভাই তাকে লক্ষ্য করেছেন, এটাই তার কাছে অনেক বড় পাওনা। পার্টি তখন জমে উঠেছে, মিউজিক বাজছে হালকা ভলিউমে। কায়ের মিস্টার গল্প শোনাচ্ছে সবাইকে, আর তে দূরে এক কোণায় দাঁড়িয়ে তৃপ্তির সাথে জাঙ্কুক ভাইয়ের কাজের দিকে তাকিয়ে আছে। জিসু আর জেনি দুজনে মিলে ছাদের এক কোণায় ম্যাট বিছিয়ে দিয়েছে। বাসার ছোটরা সেখানে বসে হই হুল্লোড় করছে। সুগা চাচা আর এম চাচাও উপরে এসেছেন একটু আড্ডা দিতে। ওনাদের দেখে জাঙ্কুক চিকেনগুলো প্লেটে সাজিয়ে এগিয়ে দিল। তে একপাশে দাঁড়িয়েছিল, হঠাৎ জাঙ্কুক ওর দিকে তাকিয়ে ইশারায় ডাকলো। তে ধীর পায়ে সামনে যেতে জাঙ্কুক একটা লেগ পিস ওর দিকে বাড়িয়ে দিয়ে নিচে সরে বলল, নে, এটা তোর প্রিয়, আগে খেয়ে নে, পরে আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তে অবাক হয়ে চিকেনটা হাতে নিল। জাঙ্কুক ভাই যে তার পছন্দের খবরও রাখেন সেটা সে ভাবতেও পারেনি। চিকেনে কামড় দিতে দিতে ভাবলো লোকটা মুখে যতই গম্ভীর ভাব ধরুক না কেন, ভেতরে ভেতরে সে ঠিকই সবার খেয়াল রাখে। কাই পাশ থেকে ফোড়ন কেটে বলল, কি রে তে, ভাইয়ার হাতে স্পেশাল বারবিকিউ খেয়ে তো মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। সবাই হেসে উঠলো। চাঁদের আলোয় পুরো ছাদটা এক মায়াবী রূপ নিয়েছে। তের মনে হলো এই মুহূর্তটা যেন এখানেই থমকে থাকুক। এই হাসি, আড্ডা আর জাঙ্কুক ভাইয়ের এই ছোট ছোট যত্নগুলোই তার জীবনের সবচেয়ে বড় সুখ। আজ বেশ ঠান্ডা রাত, বাতাস বইছে ভালোই, তবুও তে বেশ দূরে দাঁড়িয়ে হ্যান্ড ফ্যানের হাওয়া গিলছে। ওড়না দিয়ে চোখের একাংশ ঢেকে রাখা। কোথা থেকে শুনেছে যেন তে চুল বের করে ছাদে ঘোরা উচিত না, ভূত পেতে ধরে তাতে, তাই চুপচাপ মাথায় কাপড় তুলে রেখেছে। তের গোলগাল নাদুস নাদুস মুখটা ছাদের আলোয় দেখাচ্ছিল চূড়ান্ত মোহনীয়। জাঙ্কুক সেদিন একবার তাকালো, তারপর পর গলা খাকারি দিয়ে উঁচু গলায় ডাকলো, তে, ওইখানে থেকে সসের ডিব্বাটা নিয়ে আয়। তে তো এক পায়ে দাঁড়িয়ে জাঙ্কুকের হুকুম মানার জন্য। ও এক দৌড়ে গিয়ে সসের ডিব্বাটা এনে দিল জাঙ্কুকের হাতে। জাঙ্কুক সেটা নেওয়ার সময় বেকায়দায় বলা আর অবহেলায় বলুক, জাঙ্কুকের ডেন্স এর নীল শিরা উপশিরায় হাতটা। জাঙ্কুক পকেট থেকে বাইকের চাবি বের করতে করতে কায়ের দিকে তাকিয়ে বলল, দোকান খোলা আছে এখন, আমি আসছি, তোরা এটা সামলা। জাঙ্কুক চলে গেল। তে পাথরের মূর্তির মতো এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। কায় বিরক্ত হয়ে ভাঙা কাজগুলো পরিষ্কার করতে করতে বিড়বিড় করছে। এর মনে হচ্ছে ও এখন এই মাটির সাথে মিশে যাবে লজ্জায়। জিসু বসে ওর হাত ধরে টেনে টেনে নিয়ে গেল এক পাশে, ফিসফিস করে বলল, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? হাত কাঁপছে কেন তোর? তে কোনো উত্তর দিল না। ওর সারা শরীরে তখনও জাঙ্কুক ভাই সে আঙুলের স্পর্শ লেগে আছে। ও শুধু ভাবছে উনি কি বুঝলেন নাকি সবটাই কাকতলীয় ভাবে বুঝে গেলেন। মিনিট 15 পরে জাঙ্কুক ফিরে এলো, হাতে সসের নতুন বোতল। ওটা কায়ের হাতে দিয়ে ও আবার গ্রিলের কাছে ফিরে দাঁড়ালো। তে তখনও ছাদের রেলিং এর ধারে দাঁড়িয়ে আছে, নিচের রাস্তা দিয়ে তাকিয়ে আছে, মুখটা ধরবড় করছে এখনো। হঠাৎ পিছন থেকে কারো গলার আওয়াজ শুনে চমকে উঠলো। ও হাত কেটেছে। তে পিছনে ফিরে দেখলো জাঙ্কুক ভাই দাঁড়িয়ে, উনি ওর হাতের দিকে তাকিয়ে আছেন। তে তড়িঘড়ি করে হাত পিছনে লুকিয়ে ফেললো, না কাটেনি। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাচের বোতল ছিল, সাবধানে থাকা উচিত ছিল, যা নিচে গিয়ে হাত ধুয়ে নোংরা লেগে আছে। তে মাথা নিচু করে নেমে গেল বেসিনে। হাত ধুতে ধুতে আয়নায় নিজের মুখটা দেখলো, পুরো লাল হয়ে আছে। ও নিজেকে নিজেই বকলো, কেন এমন করিস তুই? কেন ওনার সামনে গেলে তোর উল্টো পাল্টা হয়ে যায় সব? রাত বাড়ার সাথে সাথে পার্টি জমে উঠলো। সবাই একসাথে এসে বারবিকিউ খাচ্ছে। জাঙ্কুক ভাই সবাইকে সার্ভ করছে। চেনে হাসাহাসি করে জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলছে। তেরে বুকটা চিনচিন করে উঠলো। কেন জানি এই মেয়েটার সাথে জাঙ্কুক ভাইকে সহ্য করতে পারে না। ও এক কোনায় প্লেট হাতে নিয়ে বসে পড়লো। খিদে যেন উঠে গেছে ওর। খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই নিচে নামছে, জাঙ্কুক হঠাৎ তের সামনে এসে দাঁড়ালো। নিচু স্বরে বলল, কাল সকালে কলেজ যাবি তো? তে একটু অবাক হলো, উনি তো সচরাচর এসব জিজ্ঞাসা করেন না। হ্যাঁ যাব। তো
তৈরি থাকিস, আমি ড্রপ করে দেবো, বৃষ্টি নামার সম্ভাবনা আছে, রিস্কায় যাস না। বলেই উনি চলে গেলেন। তে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কাল সকালে আবার দেখা হবে, আবার সেই বাইকের পেছনে বসা। মনের ভেতরটা খুশিতেই ভরে উঠল নিমিষেই। পরদিন সকালে আসলে আকাশটা কালো হয়েছিল। তে নীল রঙের একটা সালোয়ার কামিজ পরলো। ওর মনে হলো এই রংটা বোধহয় জাঙ্কুক ভাইয়ের পছন্দ। মা যেই হোক রান্নাঘর থেকে চেঁচিয়ে বলছে নাস্তা করার জন্য, কিন্তু তের মন তখন গেটের দিকে। বাইকের হর্নের আওয়াজ শুনে মাত্রই ও দৌড়ে নিচে নেমে গেল। জাঙ্কুক ভাই হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছেন। তে গিয়ে পিছনের সিটে বসলো। বাইক চলতে শুরু করলো। ঠান্ডা বাতাস ওর মুখে লাগলো। ওর হঠাৎ চোখটা জাঙ্কুক ভাইয়ের কাঁধের দিকে পড়লো। সে ভাবতে লাগলো যদি কাঁধে হাত দিতে পারতাম। রাস্তায় একদম ভিড় নেই। বৃষ্টির প্রথম ফোঁটা যেন তের গালের উপর এসে পড়লো। ও আনমনে হাসলো। ও জানে না এই পথ কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু এই মুহূর্তটুকুই ওর কাছে পৃথিবীর সব সুখের চেয়েও বেশি। জাঙ্কুক হঠাৎ স্পিড কমিয়ে দিল। আয়নায় তের দিকে তাকিয়ে বলল, ধরে বস, রাস্তা পিছল। তে দ্বিধা ছেড়ে ফেলে জাঙ্কুক ভাইয়ের শার্টের কনটা শক্ত করে ধরলো। ওর মনে হলো এই একটা মানুষই পারে ওকে সব বিপদ থেকে আগলে রাখতে। লোকটা হয়তো পাথর, কিন্তু সেই পাথরের নিচে যে বহমান ঝর্ণা আছে সেটা আজ তে ঠিকই টের পাচ্ছে।